জর্জরিত নয়, মনে হচ্ছে অন্য কোনো ব্যাধি মা জননী। প্রথমটা আপনি কি বোধ করছিলেন? হঠাৎ করে সব অন্ধকার হয়ে গেল। তারপর? তারপর ঠিক মনে নেই। যখন হুঁশ ফিরল দেখলাম ঘামে ভিজে জবজবে হয়ে গেছি। আগে কিছু বুঝেছিলেন? এখানটা একটা চিনচিনে ব্যথা। এখন? এখন ঠিক আছে। ও কিছু নয় ডাক্তারবাবু, আমার এমনি অম্বল টম্বল কিছু হয়েছে মনে হয়। এরা শুধু শুধুই আপনাকে ব্যতিব্যস্ত করলো। ডাক্তারিটা করলেই পারতেন। 3টের সময় এমন হলো, এখন রাত 8টা বাজে, আমাকে ডেকে পাঠালেন কেন? উনি তো এতেই রাজি হচ্ছিলেন না। কেন? ছেলেটার পরীক্ষা চলছে। ও যদি জানতে পারে ওর পড়াশোনার ক্ষতি হতে পারে ডাক্তারবাবু। তাই আপনি মনে করলেন ওর পরীক্ষাটা হয়ে যাক, আর ততদিনে আপনার পটল তোলা হয়ে যাক। এত শিগগিরই পটল তুলবো ডাক্তারবাবু? আমার যে এখন অনেক কাজ বাকি। শুনুন, ওনাকে বলে কোনো লাভ নেই। ওনার শরীরে শর্করার প্রকোপ বেশি। যেমন খাওয়া দাওয়া করবে, সেই সঙ্গে স্নেহ পদার্থ এবং ওই অতিরিক্ত তৈলাক্ত খাদ্য একদম বর্জনীয়। আপনি লোক পাঠিয়ে দিন, আমি ওষুধ দিচ্ছি। আগে ধূমপান একদম বর্জনীয়। আপনার হৃদযন্ত্রটা একটু গোলমেলে, তা নিয়ম করে চললে ভয়ের কিছু নেই। চলি, নমস্কার। যাই একবার ঘুরে আসি। কোথায় যাবে? ছেলেটার পরীক্ষা দিচ্ছে, কেমন চলছে। কিছু দরকার নেই, শো দেখি। আহা, আমার একটা ভাবনা আছে না। না, হতে নেই। নাও শো। মহা মুশকিল হলো। এই ভূষণ, আবার ভূষণকে ডাকাডাকি করছো কেন? আমার গড়গড়াটা সেজে দিক। একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তুমি কি শুনলে না? ডাক্তারবাবু কি বলে গেলেন? ধূমপান একেবারে বর্জনীয়। নাও, এবার চোখ বন্ধ করো দেখি একটু। কি বাবা, কাজে বেরোচ্ছে বুঝি? আগে হ্যাঁ, আমার তো আর বাড়ি বসে থাকলে চলবে না। তা শরীর গতিক ঠিক আছে তো? শরীর থাকলেই তো তার নানান গতিক, উনি আপনি ভাববেন না। হ্যাঁ, যেটা বলতে এলাম, আজ বোধহয় বিলের পরীক্ষা শেষ হচ্ছে, তা ওকে একবার আমার সঙ্গে দেখা করতে বলবেন। ও কি আজকাল ও বাড়িতে একবারই যায় না? না না, তা নয়, বলে গেলুম আর কি। আর বলা তো যায় না, পরীক্ষা শেষ হবার আনন্দে বন্ধু বান্ধবদের সঙ্গে উৎসবে উচ্ছ্বাসে মেতে উঠলো, বাড়ির কথা একেবারে ভুলেই গেল। ও, আজ আসো, নিশ্চয়ই বলবো। হ্যাঁ, আমি তাহলে আসি না। একটা কথা বলছিলাম বাবা, তুমি যে একটা ব্যবস্থার কথা বলছিলে না, ওই পায়ে বেড়ি পড়াবার কথা, কর্মটি দেরি করো না। আমার তো সেই ব্যাপারেই কথা বলা দরকার নরেনের সঙ্গে। আপনার মেয়েকে বললে সে তো এবেলা নয় ওবেলা করে ঠেলছে, কিন্তু আমার আর তর সইছে না। যদিও জানি নরেনকে রাজি করানো বেশ শক্ত, তবু দেখা যাক। আমি তাহলে আসি মা, আমার কোর্টে দেরি হয়ে যাচ্ছে। দুর্গা 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 দুর্গা। তোরা কেউ রান্নায় হাত দিবি না, বুঝলি? সব রান্না আমি নিজে করব। তো আমরা কি করব? শুধু খাবো? বসে বসে খাবে? খাওয়াচ্ছি, এসো। তোমরা আমায় রান্নার কাজে সাহায্য করবে। শোন দাসু, হ্যাঁ। তুই এই ডিমগুলো নিয়ে ভেঙে এই কানা উঁচু পাত্রটা রাখ, আর তারপরে ছোট হাতাটা নিয়ে ফেটিয়ে ফেল। খুব ভালো করে ফেটাবি কিন্তু, আধ ঘন্টার কমে যেন না হয়। মরেছে, ডিমগুলোকে আমায় ফাটাতে হবে? আমার বাড়িতে জানতে পারলে না। ও শোন হরি, তুই এই বটিটা নিয়ে আলুগুলোর খোসা ছাড়িয়ে ফেল, আর বেগুনগুলোকে নিয়ে পাতলা পাতলা করে বেগুনি মতো করে কাট। হ্যাঁ রে, বেগুনি হবে নাকি? হ্যাঁ। তা বেসন জানা হলো না? আমি এনেছি। ও গুড। এই নরেন, ডিম কি পেঁয়াজ দিয়ে ভাজা হবে? না না, পেঁয়াজ টিয়াজ দিস না, এমনি রাখ। তোরা শুধু ডিমগুলোকে ফেটিয়ে ফেল। চলো ভাই, আমাদের চাই যা অর্ডার দিয়েছে সেই মতো কাজ করো। ও হ্যাঁ, আজ আমাদের গ্রিডি ক্লাবের সম্মানিত অতিথি, আমাদের বন্ধু এবং আমাদের কলেজের অগ্রজ ছাত্র বাবু ব্রজেন্দ্রনাথ শীল,
এসো আমরা সবাই তার নামে জয়ধ্বনি দিই। জয় বাবু ব্রজেন্দ্রনাথ ছিলেন জয়। জয়। রোজেন ভুনি খিচুড়ি খাবে তো? খাবে মানে একেবারে চেটে চেটে হাতের চামড়া তুলে ফেলবে। কি কেমন বুঝছো? এ হচ্ছে গ্রিডি ক্লাব, লোভী পেটুকদের দল। তুমি নেতা? হ্যাঁ, সে তো আমার জন্মগত অধিকার। তবে এখানে একটা মুশকিল আছে জানো, আমি এদের নেতা, আমি পাচক, আবার এদের সবাইকে ডেকে ডেকে দলে জোটাবার দায়িত্ব আমার। মেনুটাও আমাকেই ঠিক করে দিতে হয়। তোমাদের আজকের মেনু তো খিচুড়ি, তাই না? একদম, সঙ্গে বেগুনি। খিচুড়িটা হচ্ছে ফ্রেঞ্চ কুকিং এর পদ্ধতিতে, ডিম ফেটিয়ে চালে মাখিয়ে আলু দিয়ে। ইয়ার কি নয় ব্রজেন, সত্যি সত্যি ফরাসি রান্নার বই দেখে শেখা। আসলে রান্নাটা তো আমার হেরিডেটরি বিদ্যা। আমার বাবার হাতের রান্না পোলাও কালিয়া যদি তুমি খাও না, তোমার মাথা খারাপ হয়ে যাবে। সত্যি নরেন, কম্বিনেশনটা না ক্রমশ কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। কিসের কম্বিনেশন? তোমার মিলের ন্যায়শাস্ত্র, স্পেন্সারের দর্শন, কান্ট, শোপেনহায়ার, এসব তো ঠিক আছে, কিন্তু তার মধ্যে এই কুস্তি, জিমনাসিয়াম, আর তাছাড়া তোমার এই ফ্রেঞ্চ কুকিং, তুমি একেবারে দুর্বোধ্য নয়। না, তুমি বুঝে দেখো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো একবার। ওকে ওকে, নাও প্লিজ স্টপ ইট। ছেলের এফএ পরীক্ষা শেষ হয়েছে বলে আমি আপনার সঙ্গে দেখা করতে এলাম। আসলে আপনি দয়া করে আপনার কলেজে ভর্তি নিয়েছিলেন বলেই তো ওই পরীক্ষাটা দিতে পারলো। নো 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 মিস্টার দাদা, আমি ওকে কোনো দয়া করিনি। হি ডিজার্ভড ইট। তবে একটা ব্যাপারে আমার একটু কষ্ট আছে। ইনফ্যাক্ট আই এম অফলি সরি। কেন বলুন তো? হি কুড হ্যাভ আপনি বলুন। ওয়েল আই এম গোনা টেল ইউ, বাট আপনি কাইন্ডলি কিছু মনে করবেন না। না না, নিশ্চয়ই না, আপনি বলুন। আসলে ও সবাইকে ছাপিয়ে যেতে পারতো। ইনফ্যাক্ট ও ফার্স্টই হতো। আমি ওর খাতা দেখেছি। কি করেছে ও খাতাতে? Mr. Datta, Narendranath regarding his exams ভীষণই ক্যাজুয়াল। অ্যাজ বিকজ আমি ওর খাতা দেখেছি বলেই বলতে পারছি যে শক্ত প্রশ্নগুলোর উত্তরও কিন্তু চমৎকার লিখেছে। বাট সামহাউ দি আদার, সোজা প্রশ্নগুলোকে ও তেমন মনে দেয়নি, কিন্তু বোঝা যায় যে হি নোজ এভরিথিং, ও জানে পুরো ব্যাপারটা, বাট সামহাউ অ্যাভয়েড করেছে। বাট তাহলেও আমি একটা কথা বলি মিস্টার দত্ত আপনাকে, হি ইজ আ জিনিয়াস। আমি বহু দেশ ঘুরেছি, বহু ছাত্র পড়েছি, কিন্তু ওর মধ্যে যে পোটেনশিয়াল আছে সেটা আমি এর আগে কারোর মধ্যে দেখিনি। আমি আপনাকে বলতে পারি যে ও যদি জার্মানিতে গিয়ে কোনো ইউনিভার্সিটিতে ফিলসফি নিয়ে পড়াশোনা করে, পরীক্ষা দেয়, ওর ধারে কাছে অন্য কোনো ছাত্র ঘেঁচতে পারবে না, অ্যান্ড দ্যাট ইজ আ ফ্যাক্ট। আই রিয়েলি ডোন্ট নো হোয়াট টু টেল ইউ। প্লিজ প্লিজ ডোন্ট গেট এম্বারাসড, মানে সংকুচিত হবেন না আর কি। দায়িত্বটা তো শুধু আপনার একার ছিল না। হ্যাঁ, আমি মানছি যে আপনি ওর জন্মদাতা পিতা, কিন্তু আমিও তো ওর শিক্ষাদাতা গুরু। অ্যান্ড অ্যাজ পার ইয়োর হিন্দু ফিলসফি, গুরু তো পিতারই তুল্য। আর সমস্যাটা যেহেতু রিগার্ডিং স্টাডিজ, ওর পড়াশোনা নিয়ে, তো আই থিঙ্ক আই হ্যাভ ফেইলড ইন মাই ডিউটিস অ্যাজ এ টিউটর। আমি হয়তো ওকে ঠিকমতো মোটিভেট করতে পারিনি। I just could not do my job. কিন্তু একটা ব্যাপারে মিস্টার দত্তা, we can be both equally proud. আমরা দুজনেই গর্বিত বোধ করতে পারি, and that's a fact, যে আপনার পুত্র এবং আমার ছাত্র নরেন্দ্রনাথ এই পৃথিবীর বুকে একদিন তার নাম রেখে যাবেই যাবে। Are you sure? More than sure. আপনি এভাবে কষ্ট করে আসেন, আমার বড় সংকোচ হয়। না না, ঠিক আছে ঠিক আছে। না না, কাউকে দিয়ে একটা খবর পাঠালেই তো হতো, আমি নিজেই চলে যেতুম। আসলে এখানে আসলে তোমার বাবার সঙ্গে তো দেখা হয়, তো সেই সূত্রেই না হয় এলাম। হলো দেখা? না, উনি তো কোর্টে বেরিয়েছেন। ও আচ্ছা, তুমি বুঝি আজকাল এই বাড়িতে থাকো না? না মানে আমি তোমাদের কাজের লোকটি দেখলাম কোথা থেকে যেন তোমায় ডেকে দিলে। আগে হ্যাঁ, আসলে পরীক্ষার আগে পড়াশোনার জন্য বাবা একটি বাসা ভাড়া করেছিলেন। ও,
সেটি এখনো আমাদের ধরা আছে, এই কাছেই, ভৈরব বিশ্বাস লেনে। পড়াশোনা করছো? হ্যাঁ, এই তো এফএ পরীক্ষা শেষ হলো। এবার কি করবে ঠিক করেছো? এখনো ঠিক করিনি কিছু, তবে পড়বো তো নিশ্চয়ই। কোনো উচ্চতর শিক্ষা টিক্ষা? সুউচ্চ কিংবা বলতে পারেন উচ্চতম শিক্ষা চাই আমি, কিন্তু কে দেবে আমার সেই শিক্ষা? বুঝেছি। তা ইদানিং তুমি সাধারণ সমাজে যাও না কেন? আমার মন বড় বিভ্রান্ত। আবার? হ্যাঁ, সমানেই তো চলছে, কিন্তু পাচ্ছি না মোটে। নরেন, আমি আশা করেছিলাম এবারের উৎসবে তোমাকে সাধারণ মন্দিরে দেখতে পাবো। আমি ইচ্ছে করেই যাইনি। কেন? ওসব অনুষ্ঠান সর্বস্বতা আমার ভালো লাগে না। তাছাড়া বুঝেছি। তুমি কি বলতে চাও আমি বলি? বেশ, বলুন। নরেন, তুমি ঈশ্বরের অস্তিত্ব নিয়ে সন্দিহান। কিছু মনে করো না, আসলে তুমি দ্বৈতবাদের শিকার। তুমি আসলে নিজের বাইরে ঈশ্বরকে খুঁজছো। আসলে তুমি ঈশ্বরকে দেখতে চাইছো, তা নইলে। আচ্ছা বেশ, বলো তো, সৃষ্টি আছে? আছে। সৃষ্টিকর্তা নেই? জগৎ আছে? হ্যাঁ, আছে। আর জগৎ কারণ নেই? এসো, বস। নরেন, একটা কথা বলি, কিছু মনে করো না ভাই। ওই হারবার্ট স্পেন্সার সাহেব কিন্তু তোমার মাথাটা একেবারে খারাপ করে দিয়েছেন, আমি বেশ বুঝতে পারছি। ওই যে ওনার বইটা দ্য সায়েন্স অফ দ্য ফার্স্ট প্রিন্সিপালস, ওইটা তোমার ধর্মবিশ্বাসের মূলে কুঠারাঘাত করছে। করেছে, কিন্তু সে আঘাত সহ্য করার মতো ঋজুতা আমার আছে। বিনা যুক্তিতে কোনো প্রত্যয় আমি মানি না। এই কথা ঠিক যে অন্যের চিন্তায় আমি কখনো কখনো অনুশীলন করি, কিন্তু তার মানে এই নয় যে আমি নিজের চিন্তারাশিকে ফেলে দিই। আমাদের ইতিহাস, পরম্পরা, সবই আমার মাথায় আছে, তুমি ভয় পেও না। কিন্তু স্পেন্সারের অজ্ঞেয়বাদ ঈশ্বরের অস্তিত্বকেই তো স্বীকার করে না। সেই জন্যই তো আমি অজ্ঞেয়বাদের নাম দিয়েছি অজ্ঞানবাদ। তাও আশ্বস্ত হলাম। আচ্ছা, তুমি আমাকে আস্তিক্য দর্শনের কিছু বইয়ের রেফারেন্স দিতে পারো? কিন্তু প্রজ্ঞাবাদ বা ওরম কোনো ধরাবাঁধা যুক্তিবাদ হলে চলবে না। আমি চাই ঈশ্বর আছেন এবং প্রবলভাবেই আছেন, এই ভাবনাটাই আমাদের সবার মধ্যে ছেয়ে থাক, কিন্তু প্রত্যক্ষ জ্ঞানের মধ্যে দিয়ে। তুমি নিজে প্রমাণ চাও? চাই, কিন্তু শুধুমাত্র কোনো ধর্মগ্রন্থে লেখা আছে বা কোনো ধর্মগুরু বলেছেন বলে আমি মেনে নিতে নারাজ। আমি প্রাণ থেকে প্রাণ, চিন্তা থেকে চিন্তার প্রজ্বলন চাই। নরেন, সত্যি নরেন, তোমার আকর্ষণ আমার কাছে দিনে দিনে অদম্য হয়ে উঠছে। আসলে কি জানো, আমি নিষ্পত্তি চাই এবং ঐকান্তিক ভাবেই চাই। বিশ্বাস করো। কি কথা বলিস তুই বিলে? হ্যাঁ রে, তোকে নিয়ে আমার কোনো আশা আকাঙ্ক্ষা থাকতে নেই? তুই আমার সন্তান, তোকে আমি পেটে ধরেছি, পৃথিবীর আলো দেখিয়েছি তোকে আমি। তুই তোর বাপকে এড়াতে পারিস, কিন্তু আমি তোকে ছাড়ছি না। এ কি মা, তুমি তো কখনো এমন কথা বলো না। তাহলে বোঝ কোথায় এনে তুই আমাকে দাঁড় করিয়েছিস। মাগো, তুমি কি আমার মনোরাজ্যের খবর রাখো?
থাক, তোর মনোরাজ্যের খবর জানার আমার কোনো দরকার নেই। হ্যাঁ রে বিলে, তোর কোনো কাজেই তো আমরা বাদ সাধছি নে। বন্ধু বান্ধব, আড্ডা, গান বাজনা, তাদের নিয়ে চড়ুই ভাতি যাওয়া, সবই তো চলছে। শুধু সংসারের কথা তুলতে গেলি স্বপ্নরাজ্য, মনোরাজ্য। এবং তারপর নৈরাজ্য, কি বলো? ছাড় আমাকে। বাবা, এত রাগ তোমার? হ্যাঁ, এত রাগ আমার। কেন গো, তুমি না আমার লক্ষ্মী মেয়ে? না, ও, তুমি তাহলে দুষ্টু মেয়ে। হ্যাঁ রে বিলে, তুই কি আমার কোনো কথাই রাখবি নে বাবা? কি কথা মা? রাখবো তো। তোর তোর বাবার যে ভারী মনোকষ্ট। আগে বাবু, ওই মায়ের বইয়ের কথা হচ্ছে বাবু। রাজি হয়েছে? না মানে বৌদিমণি ঠেসে ধরেছেন আর বিলে বাবু খাবি খাচ্ছেন। যেটা ঝপ করে কাজ করতো, আমার কলকাতা সেজে নিয়ে আয়। ডাক্তারবাবু বারণ করেছে। যা বলছি তাই কর। আর শোন, প্রতিমণি যেন জানতে না পারে। আগে আমার বিয়ে দেবে? এ তো ভারী হাস্যকর প্রস্তাব। তা কার মাথা থেকে বেরোলো এমন একটা সমাধান? কেন, খুব হাসির কথা হলো বুঝি? হাসির নয়, আমি টোপর পরে ছাদনা তলায় বসে তারপর ওইসব মন্ত্রতন্ত্র, উফ, আমি তো ভাবতেও পারছি না। তুই ভাবতে পারছিস না বলে কি আমাদের ভাবতে নেই? তোমাদের ভাবনা এত চলবে না মা, বিয়েটা যে আমাকে করতে হবে। তুই আমার কথা শুনবি না বিলে? এ কি কোনো সহজ কথা গো মা? আর তাছাড়া ঘর সংসার করার সমস্যা আমার কাছে কোনো সমস্যাই নয়, আমিও নিয়ে ভাবিও না। আমার জীবন জিজ্ঞাসা সে তো অন্য জায়গায়। সেই সব কোনো ব্যাপারেই তো বাদশাদা হচ্ছে না। তা বলে তুই তোর বাপ মায়ের স্বাদ মেটাবি না বিলে? তুই জানিস না তোর বিয়ের কথা জানিয়ে তোর বাবার কাছে কত প্রস্তাব আসছে। সে তো আসতেই পারে, মেয়েকে সিমলে দত্তবাড়ির বউ করতে পারলে অনেক মেয়ের বাবাই ভরতে যাবেন। তাহলে তুই বিয়ে করতে রাজি হচ্ছিস না কেন? আমার যে অনেক কাজ মা, বিয়ে করে সংসার করে 4টি ছেলে মেয়ের জন্ম দিয়ে দিন যাপনের জন্য এই পৃথিবীতে আসিনি আমি। ওরে বিলে, সেসব আমি জানি। আমি জানি তুই আমার জেসে ছেলে নোস, কিন্তু সংসারে থেকে সংসার ধর্ম করেও তো সেসব কাজ করা যায়। আমি পারবো না, জীবনে জীবনে কোনো পিছুটান নিয়ে আমি বাঁচতে পারবো না। আমাকে এখন এগিয়ে যেতে হবে শুধু সামনের দিকে। পেছনে ফিরে তাকানোর মতো কোনো পিছুটান আমি চাই না। বিলে, তুমি মত দিয়েছো? আর মা তোমায় কিছু বলেছেন? হ্যাঁ। তুমি তাতে রাজি? না। এটাই তোমার শেষ কথা? বাবা, আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ কি না? কিন্তু সেটা তো উদ্ধত্ত প্রকাশ হয়ে যায়। তুমি এমনিতেই যথেষ্ট উদ্ধত হয়ে উঠেছো। তুমি আমায় ক্ষমা করো বাবা, বিয়ে করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। তুমি জানো এই বিয়েতে নগদ 10,000 টাকার প্রস্তাব আছে। আমাদের কি টাকার এতই দরকার?
বাবু, এ কি? তুমি তুমি আবার এইসব? অবাধ্য হবার অধিকার শুধু তোমার একার নয়। এটা কি কোনো কথা হলো? আমি নিজে বিয়ে করতে রাজি নই বলে আমার বাবা নিজের শরীরের উপর অত্যাচার করবেন? এখন আবার ঘন ঘন তামাক খাওয়াও ধরেছেন। আমি তো একটা জিনিস বুঝতে পারছি না দাদা। কি? বিয়েতে তুমি ঠিক সেই করবেই, আজ নয় কাল, দুদিন আগে অথবা দুদিন পরে। তা এখন যদি তুমি বিয়ে করলে তোমার বাবা খুশি হন, তাহলে কেন তুমি বিয়েটা করছো না? বিয়েটা করেই ফেলো। তাই তো। আমরাও দুদিন একটু বেশ আমোদ আহ্লাদ করি। হ্যাঁ, ভাত পেরে বসে একেবারে কবজি ডুবিয়ে খাই। আমার কিন্তু তোমাদের এই রসিকতা একদম পছন্দ হচ্ছে না। কেন? তুমি বয়স আন্দাজে কিন্তু বড্ড বেশি ডেপো হয়ে গেছে নরেন্দ্র। আচ্ছা, বেশ বেশ বেশ, তুমি আমার একটা কথার উত্তর দাও তো ছোকরাম। কেন বিয়েতে তোমার কিসের ভয়? ভয়? এই রে, লেজে পা দিয়ে ফেলেছো সুরেন। শুনুন মশাই, আপনার বোধহয় বুঝতে ভুল হচ্ছে। বিয়ে আমার কাছে একটি প্রতিবন্ধক মাত্র, ভয়ও নয় আবার আমোদও নয়। কিসের প্রতিবন্ধক? একটি উদ্দেশ্য থাকে, অন্তত থাকা উচিত আমার মনে হয়। ঠিক। আমার জীবনের উদ্দেশ্য সন্ন্যাসী হওয়া, দেশ ও মানুষের মঙ্গল কামনায় ধর্মাচার করা। নরেন, তুমি কি সন্ন্যাস আচারে নিজেকে উৎসর্গ করতে চাও? আমি যে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, ওইসব গার্হস্থ্য সংসারী জীবন আমার জন্য নয়। আমি কোনোদিন সংসারে আবদ্ধ হব না। কিন্তু তোমরা যদি এখন আমায় জোর করে সংসারে জুতে দাও, সেটা আলাদা কথা। আরে এই যে নরেন, আমি তোমাকে খুঁজতে আসছিলাম তো। চলো। কোথায়? কোথায় কি? আজকে সিমলেতে কেশব সেন মশাই আসছেন। তাতে কি? তাতে কি মানে? আরে তোমাকে তো আচ্ছা মুশকিল ভাই। আজকে সেখানে তোমার প্রার্থনা গাইবার কথা না, ভুলে গেলে এরই মধ্যে তুমি। সত্যি বলছি ব্রজেন, আমি দিশেহারা। বেশ, বলছো যখন চলো। চলো। আসলে কি জানো সুরেন, নরেন এখন চিন্তার অকুল সাগরে, পারাপার পাচ্ছে না। ভারী বিপদ কিন্তু। হ্যাঁ, ও এখন ঈশ্বর অস্তিত্বের প্রত্যক্ষ প্রমাণ চাইছে। আমাদের ঠাকুরের কাছে ওকে একবার নিয়ে যাও না। সেদিন তো ও ঠাকুরকে দেখলো। তুমি বলছো কি? ওর মধ্যে কোনো প্রতিক্রিয়া হয়নি? নরেন ভারী চাপা স্বভাবের ছেলে, বাইরে থেকে দেখে ওকে কিছুই বোঝা যাবে না। দেখো, ঠাকুর কিন্তু ওর জন্য যথেষ্ট আকুলি বিকুলি করেছেন। হ্যাঁ, ঠাকুর আমাকেও সেদিন বলছিলেন ওকে একবার দক্ষিণেশ্বরে নিয়ে যাবার জন্য। আমি এই ব্যাপারে বিশেষ জোরাজুরি করছি না, ওর যখন টান আসবে তখন এমনিই যাবে। তা তো বটেই, সে তো আমি আমার নিজেকে দিয়েই বুঝতে পারছি। হাসছো? হাসবো না? তুমি তো প্রথমবার ঠাকুরের কাছে গেছিলে ঠাকুরের কান মুলে দেওয়ার জন্য। এই দেখো, আরে ওই কথা আবার তুমি আমায় মনে করো কেন বলো দেখিনি? আরে ওই কথাগুলো হচ্ছে, কান মুলে দেওয়াটা হচ্ছে আমাদের পাড়ার কথার চল, তাই আমি মুখ ফসকে বলে ফেলেছিলাম। আরে আমি তো একা নই, আমার আগে তো একবার ওই কৈলাস ডাক্তার মশাই তো বলেছিলেন গিয়ে একেবারে কান মুলে দিয়ে আসবেন। হ্যাঁ, ওই কথাটা উনি আমাকেই বলেছিলেন। এই গিয়েছিলেন? না, নিয়ে যায়নি এখনো, যাবো, এর মধ্যেই একদিন যাবো। শোনো রামচন্দ্র, আমি বলি কি, তুমি নরেনকে একদিন ঠাকুরের কাছে নিয়ে যাও। আরে বাবা, আমি তো জানি যে যত বড়ই ডাকাবুকো হোক না কেন, ওই ঠাকুরের কাছে তাকে একদিন মাথা নোয়াতেই হবে। হ্যাঁ, আরে আমি হেন মালকে ঠাকুর মাথা নুয়ে ছেড়েছেন, আর ও তো এই এই রামচন্দ্র, তোমার মনে আছে আমি একবার ওই বিডন পার্কে ওই কেশব সেনের কীর্তনের দলের ঢোল ফুটো করে দিয়েছিলাম। হ্যাঁ, ভুলবো? কোনদিন ভুলবো? ওই শিমলে পাড়ার ডেপো ছেলে সুরেন মিত্তির। সেই সুরেন মিত্তিরকে ঠাকুর মাথা নুইয়ে ছেড়েছেন, আর ও
শালা, কত হাতি ঘোড়া গেল তল, আর তুই তো একটা বাচ্চা ছেলে, একেবারে দুগ্ধপোষ্য শিশু। হ্যাঁ? তুমি কি আমাকে কিছু বলবে? আগে যদি সুযোগ দেন। বেশ, বলো। ও আচ্ছা আচ্ছা, তোমরা আমাদেরকে একটু কথা বলতে দাও। আপনি আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, তুমি তো নরেন্দ্রনাথ। আজ আপনাকে অন্যরকম দেখছি। হ্যাঁ, তুমি আমাকে সঠিক দেখতে পেয়েছো। আমি তোমার অন্তর্ভেদী দৃষ্টির প্রশংসা করি। এই যে আজ এখানে প্রার্থনা সঙ্গীত গাইলুম, এটা কিন্তু আমার অছিলা মাত্র। তার মানে? তা নইলে আপনার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেতুম না। আপনি আমার অন্তর্ভেদী দৃষ্টির কথা কেন বললেন? ওই যে তুমি আমায় বললে না, আজ আমাকে অন্যরকম দেখছো। হ্যাঁ, দেখছি তো বটেই, শুনছিও অনেক কিছু। আপনি ব্রাহ্ম ধর্মের অনেক কিছুই পাল্টাচ্ছেন। মানে? আধ্যাত্মিক জগতে আচার অনুষ্ঠান এসব নিয়ে আসছেন। হ্যাঁ, এই কথাগুলো বলতেই আজ আমাদের এই ধর্মসভা। আপনার কি নতুন কোনো উপলব্ধি ঘটেছে? হ্যাঁ, তা বলতে পারো। বুঝতে পারছি না, আপনি আমার বিভ্রান্তি আরো বাড়িয়ে দিলেন। তুমি আমার নবতম উপলব্ধিগুলি শুনবে। ঈশ্বর সাধনায় ভেকের প্রয়োজন আছে। হোম, অভিষেক, মুন্ডন, কাষায় ধারণ, এগুলির সাহায্যে মানব মন আধ্যাত্মিক রাজ্যের সূক্ষ্ম ও উচ্চস্তর সমূহে আরোহণ করে। সেই জন্যই আপনার কাষায় ধারণ? হ্যাঁ, নববিধান। তাহলে তো আপনি সাকার ঈশ্বরও মানতে শুরু করেছেন। হ্যাঁ, ইদানিং আমার অনেক বিশ্বাসী পাল্টে গেছে নরেন্দ্রনাথ। আমি এক অদ্ভুত মানুষের দেখা পেয়েছি। দক্ষিণেশ্বর মন্দিরের রামকৃষ্ণ পরমহংসদেব। এবার বুঝেছি কেন আমার ওখানে পাতাপাড়ার আটা, কেন দুবেলা আমার হাঁড়িতে খাওয়া ধরেছে। কেন? নিরিমিষে খাওয়ার করার ধরেছে। আমিও ভাবি চাই, বাড়িতে অত মাছ মাংস সুখাদ্যের আয়োজন, সেসব ছেড়ে আমার এখানে কি? কি যে বলো না মা, এই তো কিছুদিন আগে ওর বন্ধু বান্ধবদের নিয়ে চড়ুই ভাতি করতে গেল, তখন তো নিজে হাতে ডিম রান্না করে খেয়েছে। সে আমি জানি না, আজ তুই মাছ রান্না করে পাঠিয়েছিলিস তো। হ্যাঁ, সে তো তার স্বাদের খাবার। সেসব খায়নি, আমার কাজের ঝিটাকে দিয়ে দিয়েছে, বলেছে বাড়িতে নিয়ে গিয়ে খেও। তোমার ঝি বললে বুঝি? হ্যাঁ, 2-3 দিন ধরে এরকম চলছে এখানে। ওগো শুনছো, তোমার ছেলে যে নিরামিষ খাওয়া ধরেছে। কেন? সন্ন্যাসী হবে বোধহয়। খবরটা কি আপনি আনলেন? হ্যাঁ বাবা, তাহলে আর একটা কথা বলেও ফেলি, আজকাল সারা রাত ঘুমোয় না, ধ্যান করে কাটায়। আপনি কিছু জিজ্ঞাসা করেননি? করেছি, বলেছে এইসব নাকি ব্রহ্মচারীর জীবনের জন্য। ভুবন, ব্যাপারটা কি একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আমি কি করব, ভগবানের যদি তাই ইচ্ছে। আমার কিন্তু একটু ইচ্ছে নেই। তুই আমাকে এরকম পাগলের মতো সেবা করতে চাইছিস কেন বলতো? আসলে আপনাদের মতো সাধু সন্তদের সেবা করার সুযোগ তো খুব একটা হয় না। তুই বড় রাজা বেটা আছিস, রাজা বেটা, জানিস তুই? কি করে বললেন?
আমার কপালে কি কোনো রাজতিলক টিলক জাতীয় কিছু দেখেছেন নাকি? হ্যাঁ, সে কথা আমরা এমনিতেই জানি, বুঝলি, এমনিতেই জানি। আচ্ছা বেশ, সেবা নেবেন না আপনার ইচ্ছে, কিন্তু আপনার সন্ন্যাসী জীবনের কিছু কথা তো বলুন। তুই তো আচ্ছা ছেলে, হ্যাঁ? তোর মতো জওয়ান ছেলে কোথায় লোকজনের কাছে রসকসের কথা শুনতে চায়, আর তুই আমাকে রাস্তা থেকে ডেকে এনে পাগলের মতো সেবা করতে চাইছিস, আমার কাছে সন্ন্যাসী জীবনের গল্প শুনতে চাইছিস। তুই কে রে? তুই কে? সেখানেই তো রহস্য গো সাধু বাবা। আমি নিজেই বুঝি না যে আমি কে, তবে শুধু এটুকুই বুঝি যে আমি তোমাদের বড় আপনজন। আমাদের মানে? সাধু, সন্ন্যাসী, পরিব্রাজক। আমাদের তো ভগবান ধান্দা। বাহ, এটা তো দারুণ কথা বললে। আমারও কিন্তু তাই। তবে সে শালার নাগাল পাওয়া ভারী শক্ত। এ কি, আপনি ভগবানকে গাল পারলেন? গাল পারবো না? সে শুয়োরের বাচ্চা আমাকে কম দৌড় করিয়েছে তার পেছনে সারা জীবন। সাগর থেকে পাহাড় আমি কোথায় না গেছি তার টানে, সেই চক্কর এখনো চলেছে। শোন বেটা, ভগবানকেও গাল পারা যায় যদি তার সঙ্গে সুসম্পর্ক থাকে। তোর সঙ্গে সম্পর্কটা কেমন, সেটাই হচ্ছে আসল কথা। ভক্ত মহাবীরের যেমন প্রভু, তেমনি বৃন্দাবনের সখীদের হলেন গিয়ে তিনি নগর নাগর। আর তেমনি ওই ভক্ত সুদামার তিনি হলেন সখা। আর হ্যাঁ, এখন তোদের এই কলকাতাতে হালে একজন সাধু আছেন, ভগবান তার মা। এই তো কালকেই আমি দেখে এলাম ওই ভাগীরথীর তীরে বড় মন্দিরটায় তিনি রামকৃষ্ণ ঠাকুর। রামকৃষ্ণ ঠাকুর? আমারও তেমনই রে, ভগবানের সঙ্গে তেমনই শালা সম্বন্ধীর সম্পর্ক। আচ্ছা বাবা, এই রামকৃষ্ণ ঠাকুর লোকটা এ কি বাবা? অ্যামেজিং, সিম্পলি অ্যামেজিং। এই লিস্টে তোমার নাম বাবু নরেন্দ্রনাথ দত্ত, সেকেন্ড ক্লাসে পাশ করেছে। কনগ্রাচুলেশনস এন্ড अगेन কনগ্রাচুলেশনস। থার্ড ক্লাসে পাশ করতে হয়নি বলে তো, হ্যাঁ, ফার্স্ট ক্লাস যে তোমার দরকার ছিল না সেটা তুমি আমাকে আগেই জানিয়েছিলে। বাহ। অ্যাটর্নি বিশ্বনাথ দত্তের ছেলে বাবু নরেন্দ্রনাথ দত্ত will always remain a second grade student, never a first grade one. অবশ্য হ্যাঁ, তাই বা কি করে হয়, আফটার অল হি ইজ মাই স্টুডেন্ট। না, তুমি যাও। হ্যাঁ, গিয়ে এক কাজ করো, শোনো, ফুর্তি করো, গান গাও, বেশি করে গান গাও। যাও, গেট লস্ট। মুখের সামনে থেকে যাও তুমি। প্রিন্সিপাল স্যার আর ভুল কি বলেছেন? তার আশা হতে হওয়া যথেষ্ট কারণ আছে। তোমাকে বলা যেতে পারে যে তুমি জেনারেল অ্যাসেম্বলির জেম অফ দ্য জেমস, আর তোমার এইরকম রেজাল্ট। আমি হায়ার ক্লাসের ছাত্র নরেন, আমি স্বীকার করছি যে সমস্ত বিষয়ে আমার তোমার চাইতে জ্ঞান অনেক কম। তুমি আমাকে হতাশ করেছো ভাই। তুই ইচ্ছে করে এরকম করলি। বোঝেন না তো, ঠিকই বলেছি। এবার তোর বাড়ি গেলে তোর বাবা মা কি আমাদের সাথে মিশতে দেবেন?
তুমি এত বইপত্র পড়ো, অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার পড়া তাতেই তোমার অনীহা।